আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ২ বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের আংশিক ভগ্নাংশে বিভাজন অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশনের প্রাথমিক আলোচনা করব এবং আজকের ভিডিওটা একটু বড় হবে, তো সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য অনুরোধ করছি। সো এই চ্যাপ্টারটি যদি আমরা নবম দশম শ্রেণীতে ভালো মতো করে থাকি, তাহলে একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা ক্যালকুলাসের বিভিন্ন প্রবলেম এই পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশনের মাধ্যমে করব। তো তখন কিন্তু আমাদের কনসেপ্টটা এখন ক্লিয়ার থাকলে সেটা করতে আমাদের সুবিধা হবে। তো পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশনের যে প্রাথমিক আলোচনা আছে, তো সেখানে আমরা দেখে থাকি যে যদি আমাদের হরে 2টা বা 3টা রাশি থাকে, তখন সেগুলোকে যদি আমরা আংশিক ভগ্নাংশে বিভাজন করি, তাহলে প্রত্যেকটিকে আমরা আলাদা আলাদা করে লিখি। যেমনটা এখানে x-1কে আমরা লিখেছি আলাদা করে, x+2 হোল স্কোয়ারকেও আমরা আলাদা করে লিখেছি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি x+2 এই হর বিশিষ্ট একটি ভগ্নাংশ আমাদের এসেছে। তো আমরা আজকে জানার চেষ্টা করব এই ভগ্নাংশটি কেন আসলো, আর x+2 হোল স্কোয়ার এই ধরনের রাশিকে আমরা রিপিটিং ফ্যাক্টর বলে থাকি। সো এই রিপিটিং ফ্যাক্টর থাকলে আমরা দেখতে পাবো এই যে এরকম b/x+2 এই ধরনের একটা টার্ম আসবে। সো এটা কেন আসবে এটা আমরা জানার চেষ্টা করব। তো এখন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। তো সেটার জন্য আমাদের প্রথমে বহুপদী সম্পর্কে একটু জানা উচিত। তো আমি একটি বহুপদী লিখছি p(x), বহুপদীকে p(x) দ্বারা প্রকাশ করছি। বহুপদীর ইংরেজি হচ্ছে পলিনোমিয়াল, তো সেই জন্য আমরা p(x) দিয়ে প্রকাশ করলাম। তো প্রথম পদ আমাদের a0x⁴n, এরপরে আমাদের a1x⁴n-1 প্লাস a2x⁴n-2 প্লাস a3x⁴n-3। তো এই পর্যন্ত আমরা লিখলাম, প্লাস এরপর ডট ডট দিয়ে আমাদের শেষের আমরা দুটো টার্ম লিখি। তাহলে শেষে আমরা পাবো an-1 x⁴1 এবং এরপরে x এর পাওয়ার আসলে 0 হয়ে যাবে। তাহলে তখন x এর পাওয়ার 0 হলে আমরা জানি যে তার মান হয় 1। তো শুধুমাত্র সহগটি পড়ে থাকবে এবং তখন এটি ধ্রুব পদ হিসেবে কাজ করে। তাহলে সেটা আমাদের an এখানে। তো n এর উপরে বহুপদী হতে হলে এই যে পাওয়ার আছে তার উপরে একটি শর্ত আছে, সেটি হচ্ছে n অবশ্যই, এখানে n হচ্ছে আমাদের পাওয়ার, n অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ এখানে যে আমরা পাওয়ারটা দেখতে পাচ্ছি সেই পাওয়ারটা ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যা হওয়া যাবে না। অঋণাত্মক পূর্ণ সংখ্যা কেন বলছি, কারণ শূন্য ইনক্লুডেড থাকবে। নন নেগেটিভ ইন্টিজার্স, তো নন নেগেটিভ ইন্টিজার্সের মধ্যে আমাদের 0 অলসো ইনক্লুডেড, তার মানে 0, 1, 2, 3 এই ধরনের ঘাত আমরা দেখতে পাবো। তো এই বিষয়টা আমরা বহুপদীর জন্য প্রাথমিকভাবে জেনে নিলাম। এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে একটা এক্সাম্পল বহুপদীর। তাহলে বহুপদীর কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। তাহলে প্রথম এক্সাম্পলের জন্য আমরা লিখছি x³ প্লাস 3x²। দেখো এখানে কিন্তু পাওয়ার 1 কমে গেছে, প্রথমে 3 ছিল এখন হয়েছে 2, তারপরে পাওয়ার আরও 1 কমে যাবে, এখন আমরা 2x প্লাস, এবার পাওয়ার কিন্তু কমে যেয়ে 0 হয়ে যাবে। তো শুধুমাত্র আমরা ধ্রুবপদটা লিখছি, x⁴ যেহেতু 1, তাহলে ধ্রুবপদটা শুধু আমাদের 3, তার মানে দাঁড়াইলো x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 3। এরপরে আমি আরও একটি উদাহরণ লিখছি, এটি হলো 2x⁴ প্লাস 3x²। দেখো এখানে কিন্তু পাওয়ার আমরা 2 কমিয়ে ফেলেছি, তারপর হচ্ছে যদিও 1 কমার কথা ছিল, এটা আমরা খেয়াল রাখবো, 2x প্লাস 5। তাহলে এই যে আমি এখানে কিন্তু উপরে দেখিয়েছি যে 1 কমার কথা ছিল, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 কমে গেছে। তাহলে আর একটা কোথায় গেল, হ্যাঁ এখানে x³ ছিল কিন্তু তার সহগ ছিল 0, যেই জন্য পুরো টার্মটা আমাদের 0 হয়ে গেছে, যে জন্য আমরা কিন্তু লিখিনি। তবে এটি কিন্তু ওই যে 1 কমে কমে x⁴, তারপরে x³ তারপরে x² x এভাবে করে গিয়েছে। তো আমরা আশা করছি যে তোমরা বহুপদী জিনিসটা বুঝতে পেরেছ। তো এখন আমরা প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ কি জিনিস এটা একটু চেনার চেষ্টা করি, কারণ আমরা আংশিক ভগ্নাংশে বিভাজনের জন্য এই প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ চেনাটা
জরুরি। তাইলে আমাদের যদি কখনো লবের মাত্রা বলতে কোনো একটা বহুপদীতে সর্বোচ্চ ঘাত যেটি থাকে সেটি হচ্ছে ওই বহুপদীর মাত্রা হয়ে থাকে, তাহলে লবের মাত্রা যদি হরের মাত্রার চাইতে ছোট হয়ে থাকে তখন সেটা আমাদের প্রপার ফ্র্যাকশন হবে। অর্থাৎ লবের যে সর্বোচ্চ ঘাত সেটি হরের সর্বোচ্চ ঘাতের চাইতে অবশ্যই ছোট হবে। তাহলে ছোট হইলে তখন সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ হিসেবে ডিক্লেয়ার করব। তাহলে কিছু আমরা উদাহরণ চাইলে দেখতে পারি। তো আমরা প্রথমে আগে ফান্ডামেন্টাল যে রুলটা আছে আমাদের আংশিক ভগ্নাংশে বিভাজনের জন্য সেটা একটু দেখে নিই। তো ফান্ডামেন্টাল যে রুলটা তোমার মনে রাখতে হবে, এটা সমস্ত আমরা আংশিক ভগ্নাংশে বিভাজনের জন্য করব, যে হরের যে রাশিটা থাকবে তার যেটা ঘাত, ঠিক আছে, ঘাত অপেক্ষা এক, হরের ঘাত অপেক্ষা লবে এক ঘাত কম, হরের ঘাত অপেক্ষা লবে এক ঘাত কম বিশিষ্ট আমরা বহুপদী লিখব। ঠিক আছে, তার মানে হরের ঘাত অপেক্ষা লবে অবশ্যই আমরা এক ঘাত কম বিশিষ্ট বহুপদী লিখব। তাহলে আমরা একটা উদাহরণ নেই, যেমন হরে যদি আমাদের এরকম থাকে 3x² প্লাস 2x প্লাস 1, তাহলে দেখো হরের যে বহুপদীটা আছে সেইটার সর্বোচ্চ মাত্রা হচ্ছে 2, তাহলে লবে তার চাইতে এক কম ঘাত বিশিষ্ট হবে। তো আমি একটা জেনারেল ফরম্যাট লিখছি ax প্লাস b। এই যে দেখতে পেলে আমরা কিন্তু লবে হরের চাইতে এক ঘাত কম বিশিষ্ট বহুপদী লিখেছি, এবং ওই যে বহুপদী যেহেতু x⁻0 পর্যন্ত পাওয়ার ডিক্রিজ করে যাবে তাহলে সেই জন্য ax প্লাস b x⁻0। তো আমরা জানি যে x⁻0 যেই পদটি থাকে সেটি আসলে ধ্রুবপদ, তো সেই জন্য শুধুমাত্র b লিখেছি। তাহলে এখন আমরা কিছু কেস দেখব। তাহলে প্রথম কেস হচ্ছে কেস 1। তো কেস 1-এ আমরা যেই ধরনের বহুপদী নিয়ে আলোচনা করব সেইগুলার দেখবা যে হরে রিয়েল লিনিয়ার ফ্যাক্টর থাকবে। সো রিয়েল লিনিয়ার ফ্যাক্টর কোনগুলা হরে থাকবে? তাহলে রিয়েল লিনিয়ার ফ্যাক্টর আমরা আগে বোঝার চেষ্টা করি। রিয়েল লিনিয়ার ফ্যাক্টর হচ্ছে ax প্লাস b, এই টাইপের ফ্যাক্টর, অর্থাৎ x এর এখানে চলকের সর্বোচ্চ মাত্রা হবে 1 এবং a কখনো 0 হওয়া যাবে না। কেননা a যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু x সম্বলিত পদটাই আর থাকবে না, তখন শুধু ধ্রুব পদটাই থেকে যাবে। তো আমরা কিছু উদাহরণ দেখছি, যেমন 3x প্লাস 2, x প্লাস 1, x মাইনাস 2, এখানে কিন্তু x এর সর্বোচ্চ মাত্রা 1, তাইলে এদেরকে আমরা বলতেছি রিয়েল লিনিয়ার ফ্যাক্টর। তো আমরা একটা উদাহরণ নেই, 5x মাইনাস 7 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x প্লাস 2। তো এই যে x মাইনাস 1 এবং x প্লাস 2 এরা কিন্তু কি আমার রিয়েল লিনিয়ার ফ্যাক্টর, এরা কিন্তু আমাদের রিয়েল লিনিয়ার ফ্যাক্টর, কারণ দেখতে পাচ্ছ x এর এখানে সর্বোচ্চ মাত্রা 1 করে। তো এইটাকে আমরা যখন আংশিক ভগ্নাংশে বিভাজন করব, তো প্রথমে আমরা একটি x মাইনাস 1 লিখে নিলাম হরে, এরপরে আরেকটা নিয়ে x প্লাস 2 লিখে নিলাম। তাহলে যেহেতু এখানে প্রতি ক্ষেত্রে x এর পাওয়ার 1, তাহলে আমরা বলেছিলাম লবে x এর পাওয়ার 1 কম বসবে, তার মানে x⁻0 তার সাথে সহগ। তো আমরা জানি যে x⁻0 এইটার মান 1, তাহলে শুধুমাত্র আমরা ধ্রুব পদটা বসে যাবে a এবং পরেরটাতে b। এই তো আমরা আংশিক ভগ্নাংশে বিভাজন করে ফেলেছি, তাহলে a আর b এর মান বের করলেই এখন হয়ে যাবে। তো আরও একটা এক্সাম্পল দেখি আমরা, যেমন 5x মাইনাস 7 ডিভাইডেড বাই, এবার যদি আমাদের x² মাইনাস 5x প্লাস c এরকম আমাদের দ্বিঘাত বহুপদী থেকে থাকে, অর্থাৎ যার সর্বোচ্চ মাত্রা 2, তো এই ধরনের বহুপদীগুলো কিন্তু রিডিউসেবল আমাদের জন্য। এই ধরনের বহুপদীগুলো আমাদের রিডিউসেবল, অর্থাৎ এদেরকে আমরা রিডিউসেবল কোয়াড্রেটিক বলে থাকি, এবং রিডিউসেবল কোয়াড্রেটিকগুলো আসলে রিয়েল লিনিয়ার ফ্যাক্টরে বিভাজন করা যায়। তো এদেরকে আমরা রিয়েল লিনিয়ার ফ্যাক্টরে প্রকাশ করতে পারবো। তো মনে আছে তো, লিনিয়ার ফ্যাক্টর মানে হচ্ছে ওই যে x এর পাওয়ার 1 এই ধরনের আমরা কতিপয় রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারবো দুইটা রাশির। তাহলে এইটার রিয়েল লিনিয়ার ফ্যাক্টর
এবং আমাদের এই রিডিউসিবল কোয়াড্রেটিকের জেনারেল ফরম্যাট হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, যেখানে এ অবশ্যই 0 হবে না, কারণ এ যদি 0 হয়ে যায় তখন সেটা কিন্তু আর দ্বিঘাত থাকবে না, একঘাত হয়ে যাবে। তো এইটাকে প্রকাশ করার জন্য আমরা প্রথমে এইটাকে উৎপাদকে একটু বিশ্লেষণ করে নিই। তাহলে 6কে আমরা লিখতে পারি 3 এবং 2 এর গুণফল আকারে। তাইলে যেহেতু এখানে -5 আছে, তাহলে আমরা -2 এবং -3 মিলে আমার -5 হয়। তাহলে এবং -2 এবং -3 গুণ করলেও কিন্তু +6 হয়। তাহলে তাদের আগে x বসিয়ে দিচ্ছি, তাইলেই কিন্তু আমি দুইটা ফ্যাক্টর পেয়ে গেলাম। তাহলে আমার একটা লিনিয়ার ফ্যাক্টর হচ্ছে x-2, এটা কিন্তু রিয়েল লিনিয়ার ফ্যাক্টর x-2, এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে আমার x-3। তাহলে এখন লবে আমাদের ছিল 5x - 7, তাহলে এখন আমরা এদেরকে আংশিক ভগ্নাংশে বিভাজন করলে তাহলে আমরা প্রথমটির হরে লিখি x-2 এবং দ্বিতীয়টির হরে লিখি আমরা x-3। তো যথারীতি লবে তার চাইতে 1 কম পাওয়ার বসবে, তাহলে ধ্রুবপদটা বসে যাবে a আর b। তাহলে এটা ছিল আমাদের কেস 1। তাহলে কেস 2তে আমরা চলে যাই এবার। তাহলে কেস 2 আমরা করব। তাহলে আশা করি তোমরা কেস 1 বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এবার দেখি কেস 2। তাহলে কেস 2তে আমরা লবটা ঠিক রাখলাম 5x - 7 আর হরে নিলাম x-1 ইন্টু x স্কোয়ার প্লাস 2। এই যে এই ফরম্যাটটাও কিন্তু একটা কোয়াড্রেটিক, বাট এইটা ইরিডিউসিবল কোয়াড্রেটিক। তো রিডিউসিবল কোয়াড্রেটিকে আসলে কি হয়েছিল, রিডিউসিবল কোয়াড্রেটিককে কিন্তু আমরা রিয়েল লিনিয়ার ফরম্যাটে প্রকাশ করতে পারছিলাম, অর্থাৎ রিয়েল লিনিয়ার ফ্যাক্টরে প্রকাশ করা গিয়েছিল। আর ইরিডিউসিবল যে কোয়াড্রেটিক আছে এটার ফরম্যাটও জেনারেল ফরম্যাট ax স্কোয়ার প্লাস bx প্লাস c হবে এবং a এর মান কখনো 0 হবে না, কিন্তু এটাকে আমরা রিয়েল লিনিয়ার ফ্যাক্টরে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ বাস্তব সংখ্যার মাধ্যমে আমরা লিনিয়ার ফ্যাক্টরে প্রকাশ করতে পারবো না এটাকে। সো এই ধরনের যদি আমাদের ইরিডিউসিবল কোয়াড্রেটিক থেকে থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব সেটা একটু দেখা যাক। তো আমাদের ফান্ডামেন্টাল রুলটা কি ছিল, যে হরে যেই টার্ম থাকুক না কেন আমরা তার চাইতে 1 পাওয়ার কম বিশিষ্ট রাশি লবে লিখব। তো আমরা কিছু ইরিডিউসিবল কোয়াড্রেটিকের উদাহরণ দিচ্ছি। তাহলে প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2, এটাকে আসলে রিয়েল লিনিয়ার ফ্যাক্টর বানানো যাবে না। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এগুলো হচ্ছে ইরিডিউসিবল কোয়াড্রেটিকের আসলে উদাহরণ, যাদেরকে তুমি কখনোই রিয়েল লিনিয়ার ফ্যাক্টরে প্রকাশ করতে পারবে না। তাহলে আসো তো আগের বারের মতো যথাযথভাবে আমরা যথারীতি হরে লিখে ফেলি x-1 এবং এক্স স্কোয়ার প্লাস 2। তাইলে প্রথমটার জন্য হরে যেহেতু এক্স এর পাওয়ার 1, তাহলে লবে হয়ে যাবে আসলে পাওয়ার 1 কম, তাহলে শুধু ধ্রুবপদটা থাকবে a। আর এর পরেরটাতে আমরা bx প্লাস c। bx প্লাস c কেন লিখলাম, কারণ ওই যে মনে আছে তো এটা কিন্তু একটা আমাদের পলিনোমিয়াল। তো পলিনোমিয়াল কিন্তু এক্স এর পাওয়ার কমে কমে 0 পর্যন্ত যায়। তো যেহেতু হরে আমার 2 ছিল, এক্স এর পাওয়ার কমে কিন্তু bx প্লাস c, তো এক্স এর পাওয়ার 1 তারপরে c তে কিন্তু এক্স এর পাওয়ার 0 হয়েছে। তো আমরা আরেকটি উদাহরণ দেখি 5x - 7 ইন্টু x-1 ইন্টু এক্স এর স্কোয়ার। সো এই যে এক্স এর এবার আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার, তো এইটাও কিন্তু আমাদের এই ধরনের রাশিকে আমরা বলি থাকি রিপিটিং ফ্যাক্টর। তাহলে রিপিটিং ফ্যাক্টর কেন বলছি, কারণ এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারবো এক্স ইন্টু এক্স আকারে। তো আমরা যে এক্স স্কোয়ার ছিল এইটাকে আমরা, এটাও কিন্তু আমাদের একটা কোয়াড্রেটিক, কারণ দেখো এক্স এর পাওয়ার কিন্তু এখানে 2, ঠিক আছে। তাহলে এটাকেও আমরা আগের বারের মতো সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রথমটার হরে আমরা লিখে ফেলি x-1, এরপরে দ্বিতীয়টার হরে আমরা লিখে ফেলছি এক্স স্কোয়ার। তাহলে আমাদের ফান্ডামেন্টাল রুল বলে যে লবে 1 কম পাওয়ার বিশিষ্ট লিখতে হয়। তাহলে a এবং পরেরটাতে bx প্লাস c, কারণ এখানে এক্স এর পাওয়ার 2 ছিল হরে। তো এখন দেখো এই যে bx প্লাস c এই টার্মটাকে কিন্তু আমরা চাইলে পরে বিভাজন করে লিখতে পারি। তাহলে বিভাজন করে লিখলে পরে আমরা লিখতে পারি bx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস c ডিভাইডেড বাই এক্স স্কোয়ার।
তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে প্রথম টার্মটা ঠিকঠাক থাকলো, পরে কিন্তু এক্স এবং এক্স স্কোয়ারের মধ্যে একটা এক্স ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে হরে একটা এক্স থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারছি প্লাস বি ডিভাইডেড বাই এক্স, এবং তৃতীয় যে টার্মটি আছে সেটা যথারীতি যা ছিল তাই থেকে গেল। তাহলে ওই যে দেখো এখানে কিন্তু তাহলে এক্স স্কোয়ার যখন ছিল আমরা কিন্তু প্রথমে একটি এক্স পেয়েছি, পরে কিন্তু এক্স স্কোয়ার পেয়েছি। তাহলে এইটা কিন্তু পাওয়ার বিল্ড করে আমরা পেয়েছি। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা পাওয়ার বিল্ড আছে, বিল্ড বলতে আমরা বোঝাচ্ছি এক্স এর পাওয়ার দেখো 2 ছিল, তাহলে এক্স এর পাওয়ার 1 থেকে শুরু করে তারপরে 2তে গিয়েছি। তাহলে একটা এক্সাম্পল দেখলে পরে তোমাদের ক্লিয়ার হবে। তাহলে 5x ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তো এইটাও কিন্তু আমাদের একটা রিপিটিং ফ্যাক্টর, কারণ এখানে এক্স 4 বার গুণ আকারে আছে। তো রিপিটিং ফ্যাক্টর তুমি যখন থাকবে তখন আমরা দেখতে পেলাম যে রিপিটিং ফ্যাক্টরকে কিন্তু আমরা নর্মালি যে আমাদের ফান্ডামেন্টাল ল ছিল সেটাতে প্রকাশ করে দেখতে পেয়েছি যে এখানে কিন্তু পাওয়ার আসলে বিল্ড করতে হয়, মানে সমাধান যখন করেছি দেখলাম যে পাওয়ার বিল্ড করলে এটা সমাধান পাওয়া যায়। তো এক্স টু দি পাওয়ার 4কে আমরা পাওয়ার বিল্ড করলে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 4 পেয়ে যাব, এবং লবে যথারীতি আমরা এ, বি, সি, ডি, ই এগুলো পেয়ে যাচ্ছি। এবং তোমাদেরকে কিন্তু আমি উপরে দেখিয়েছি কেন ওই যে সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটা এসেছে এবং এখানে কি ঘটনাটা ঘটেছে, অর্থাৎ যখন রিপিটিং ফ্যাক্টর আমরা পাবো তখন আমরা আসলে পাওয়ার বিল্ড করে তারপরে সেটা সমাধান করব। সেটার কারণটা আমরা দেখেছি ফান্ডামেন্টাল ল থেকে আসলে ওইখানে যাওয়া যায়। তো আমরা এইটা দিয়ে আরেকটু বোঝার চেষ্টা করব যে আসলে ফান্ডামেন্টাল ল যে আমাদের রিপিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে পাওয়ার বিল্ড করে করতে বলে এবং করলে পরে সেটাতে আমরা সুবিধা পাই। তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো নতুন করে একটা পেজ নিয়ে নিই। তো নতুন একটা পেজ নিয়ে নিলাম। তো পেজ নিয়ে নিলে আমরা সমস্যাটি উঠিয়ে নিই। 5x মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 এটার হোল স্কোয়ার। তো এই যে দেখো এক্স প্লাস 2 হোল স্কোয়ার এটাই কিন্তু আমাদের সেই রিপিটিং ফ্যাক্টর। সো এই রিপিটিং ফ্যাক্টর মানে হচ্ছে এক্স প্লাস 2 এটা কিন্তু 2 বার গুণ আকারে আছে। সো আমরা বলেছিলাম এই ধরনের যখন রিপিটিং ফ্যাক্টর থাকবে তখন কিন্তু আমরা পাওয়ারকে কি করি, বিল্ড করে লিখি, অর্থাৎ ওই 1 থেকে শুরু করে ওই পাওয়ার পর্যন্ত কিন্তু আমরা লিখি। তাহলে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 এবং এক্স প্লাস 2 এটার হোল স্কোয়ার, এবং লবে যথারীতি এ বি সি বসে যাবে। তো এইটা একটু আমরা প্রুফ করে দেখতে চাই যে আসলে এই জিনিসটা আমাদের ফান্ডামেন্টাল ল যে পাওয়ার বিল্ডে যেতে বলে সেটা আমরা একটু দেখতে চাই। তো সেটা দেখার জন্য যেহেতু এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার আছে, তো এই টার্মটাকে আমি নতুন একটা চলক টি এর মাধ্যমে প্রকাশ করে নিচ্ছি। তার মানে এক্স প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে টি। তাইলে আমাদের এক্স এর মান বের হবে টি মাইনাস 2, এটা বের হবে হচ্ছে এক্স এর মান। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এখন এক্স এর মান পেয়ে যাওয়ার পরে আমরা একইভাবে আমরা এক্স মাইনাস 1 এর ভ্যালুটা বের করে নিই। তাহলে এক্স এর জায়গায় আমরা বসিয়ে দিই টি মাইনাস 2, তাহলে টি মাইনাস 2 মাইনাস 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি টি মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 1 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা 5x মাইনাস 7 এই ভ্যালুটা একটু বের করি। তাহলে 5x মাইনাস 7 এক্স এর ভ্যালু আমরা যথারীতি টি মাইনাস 2 বসিয়ে দিই। তাহলে টি মাইনাস 2 বসিয়ে দিলে আমরা পাচ্ছি 5 ইন্টু টি মাইনাস 2 মাইনাস 7, যেটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 5t মাইনাস 17, মাইনাস 10 মাইনাস 7, তাহলে টোটাল হয়ে যাবে 5t মাইনাস কত আমাদের মাইনাস 17। তাহলে লিখে ফেলি 5t মাইনাস 17। ঠিক আছে, তাহলে এখন আমরা সমস্ত এক্সগুলাকে টি এর মাধ্যমে প্রকাশ করে নিয়েছি। তাহলে এবার আমরা ওখানে বসিয়ে দিই। তাহলে 5x মাইনাস আমাদের 7 ছিল লবে, তো ওইটাকে আমরা টি এর মাধ্যমে প্রকাশ করার পর পেয়েছি 5t মাইনাস 17। তাহলে 5x মাইনাস 7 এর পরিবর্তে লিখে ফেলি 5t মাইনাস 17।
এরপরে হরে ছিল প্রথমে এক্স মাইনাস ওয়ান, যেই এক্স মাইনাস ওয়ান এইটা ইকুয়ালস টু আমরা পেয়েছি টি মাইনাস থ্রি, তাহলে টি মাইনাস থ্রি লিখে ফেলি এবং এক্স প্লাস টু যেটা ছিল সেটাকে আমরা ধরে নিয়েছি টি, তাহলে সেটার পরিবর্তে টি এবং যেহেতু মাথায় স্কোয়ার আছে তাহলে টি স্কোয়ার হয়ে গেল। তাহলে এইবার এটাকে আমরা ফান্ডামেন্টাল যে রুল ছিল সেটার মাধ্যমে ভাঙি, টি মাইনাস থ্রি, তাহলে পরেরটা আসবে কত টি স্কোয়ার, তাহলে লবে হচ্ছে এ, যেহেতু পাওয়ার এক কমাইতে হবে এবং এরপরে আসতেছে পাওয়ার আর এক কমাইলে পরে, সরি এখানে এক্স লিখে ফেলেছি, এখানে যেহেতু টি টি আছে তাহলে হয়ে যাবে বিটি, লিখে নিই টি এর যেহেতু, তাহলে আমরা লিখে নিই হচ্ছে, একটু মুছে নিই, মুছে এটাকে লিখবো হচ্ছে বিটি প্লাস সি। তাহলে এইটাকে এই যে বিটি প্লাস সি ডিভাইডেড বাই টি স্কোয়ার এইটাকে কিন্তু আবার বিভাজন করা যায়, তাহলে বিভাজন করলে প্রথমটা লিখলাম এ ডিভাইডেড বাই টি মাইনাস থ্রি, পরেরটা হচ্ছে বিটি ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে এই যে মাঝখানে যে টার্মটা এসেছে সেখানে কিন্তু লবে আমরা দেখতে পাচ্ছি টি আছে এবং হরে আছে টি স্কোয়ার, তাহলে টি এবং টি স্কোয়ারের মধ্যে ক্যান্সেল আউট, যে হরে থাকবে শুধু টি, তার মানে আমাদের দাঁড়ালো প্লাস বি ডিভাইডেড বাই টি প্লাস সি ডিভাইডেড বাই টি স্কোয়ার। তো এই যে দেখো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইটার যদি আমরা টি এর জায়গাগুলোকে আবার এক্স দ্বারা প্রতিস্থাপন করে দেই তাইলে আমরা কি পাচ্ছি এ ডিভাইডেড বাই টি মাইনাস ওয়ান। তো টি মাইনাস ওয়ান কোথায় আছে আমরা চলো দেখি, তো টি মাইনাস ওয়ান না সরি এটা টি মাইনাস থ্রি হবে, থ্রি মাইনাস থ্রি, তাহলে টি মাইনাস থ্রি কোথায় আছে টি মাইনাস থ্রি, হ্যাঁ টি মাইনাস থ্রি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, টি মাইনাস থ্রি এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এরপরে বি ডিভাইডেড বাই টি, তো টি আমরা এক্স প্লাস টুকে টি ধরে নিয়েছিলাম, তাহলে ওই এক্স প্লাস টু আমরা বসিয়ে দিই, এরপরে টি এর স্কোয়ার এসেছে তাহলে সি ডিভাইডেড বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার হয়ে গেল। তো এই তো দেখো আমরা কিন্তু এখানে পাওয়ার বিল্ড করেছি, এই যে প্রথমে আমাদের এক্স প্লাস টু এর হোল স্কোয়ার ছিল, তাহলে আমরা প্রথমে এক্স প্লাস টু লিখেছি, তারপর কিন্তু এক্স প্লাস টু এর হোল স্কোয়ার লিখেছি। তার মানে আমরা বুঝতে পারলাম যে রিমিটিং যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো কিন্তু আমরা পাওয়ার বিল্ড করে লিখি এবং এটা আমাদের ফান্ডামেন্টাল যে রুল ছিল সেই রুল কিন্তু আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। তাহলে চলো সবগুলো কেস এবার আমরা প্রথমে দেখে ফেলি। কেস ওয়ান, তো কেস ওয়ান ছিল আমাদের লিনিয়ার ফ্যাক্টর নিয়ে, তাহলে দুইটা লিনিয়ার ফ্যাক্টর আমরা লিখে ফেললাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু। তো এদেরকে করার জন্য এই যে ফান্ডামেন্টাল রুল আমরা অ্যাপ্লাই করে ফেলবো, এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টুকে আমরা এক্স প্লাস টুকে আমরা আলাদা করে লিখে নিলাম এবং লবে হচ্ছে এ আর বি, যেহেতু এক্স এর পাওয়ার ওয়ান ছিল তাহলে পাওয়ার জিরো হয়ে যাবে, তার মানে শুধু ধ্রুবপদটাই বসবে। কেস টুতে আমরা দেখেছিলাম ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, আর এখানে কিন্তু ইরিডিউসেবল আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তাহলে ইরিডিউসেবল কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য প্রথমে আমরা এক্স মাইনাস ওয়ান লিখলাম, এরপরে এক্স স্কোয়ার প্লাস টু আমরা লিখে ফেললাম, তাহলে এ এবং পরেরটা কিন্তু ওই যে পাওয়ার এক কমে গেছে তাহলে বি এক্স প্লাস সি। এরপর যদি আমরা কেস থ্রি দেখি, কেস থ্রিতেও কিন্তু আমরা ফান্ডামেন্টাল রুলের মাধ্যমে দেখেছিলাম, তবে এইটাতে আমরা দেখেছি যে কেস থ্রিতে আমরা প্রুফ করে দেখেছি যদি রিপিটিং ফ্যাক্টর থাকে তাহলে রিপিটিং ফ্যাক্টর কিন্তু আমরা যদি বিল্ড করে করি তাহলে আমাদের প্রবলেমটা সলিউশন করতে আমাদের হচ্ছে সুবিধা হয়। তাহলে তোমরা মনে রাখবে রিপিটিং ফ্যাক্টর যখন থাকবে তখন কিন্তু আমরা পাওয়ারটাকে বিল্ড করে নিব, তাহলে অর্থাৎ পাওয়ারটাকে ক্রমাগত আমরা বাড়িয়ে নিব এক থেকে। তাহলে এক্স মাইনাস ওয়ান প্রথমটা, এরপরেরটা হচ্ছে এক্স প্লাস টু আসবে হরে এবং তারপরে যেহেতু হোল স্কোয়ার ছিল এক্স প্লাস টু এর হোল স্কোয়ার, তাহলে লবে আমরা বসিয়ে দিব এ বি এবং সি। এখন এ বি সি এর মান সমাধান করলে আংশিক ভগ্নাংশে বিভাজন হয়ে যাবে। তাহলে কেস একটা ফোর আমরা দেখব, এইটা বেসিক্যালি হচ্ছে কেস টু এবং কেস থ্রি এর কম্বিনেশন, তাহলে কেস টু এবং কেস থ্রি এর কম্বিনেশন হচ্ছে কেস ফোর, অর্থাৎ এইখানে যেমন একটা রিপিটিং ফ্যাক্টরও থাকবে তেমনি একটা ইরিডিউসিবল কোয়াড্রেটিকও আমরা পাবো। তাহলে ফাইভ এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এর হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা রিপিটিং ফ্যাক্টর দেখতে পাচ্ছি, সেই সাথে এক্স স্কোয়ার প্লাস টু এটা একটা আমাদের ইরিডিউসিবল কোয়াড্রেটিক আমরা দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে আমাদের একটা সংক্ষেপে লিখে দিলাম ইরিডিউসিবল কোয়াড্রেটিক।
তাহলে এই ইররিডিউসিবল কোয়াড্রেটিক যেহেতু আছে, তাহলে আমরা প্রথমে রিপিটিং ফ্যাক্টরের কাজ করে নিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 পাওয়ার বিল্ড করছি এক্স স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার। এখন লবে প্রথমটার এ হইল, পরে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে আমরা বি এক্স প্লাস সি লিখবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইররিডিউসিবল কোয়াড্রেটিক, তাহলে ডিএক্স প্লাস ই। তো এইভাবে আমরা আংশিক ভগ্নাংশে সহজেই বিভাজন করতে পারি। তো এরপরের আলোচনাতে আমরা দেখব কিভাবে আংশিক ভগ্নাংশ সমাধান করা যায়। ধন্যবাদ।